আজকে আমরা কিন্তু কোনো ভাষা শিখতে বসিনি, বরং এটা একটা অন্য রকম জার্নি, একটা শৈল্পিক অনুসন্ধান। কিভাবে কালি আর তুলি ছোঁয়ায় একটা শব্দ তার শরীর খুঁজে পায়, কিভাবে একই ধ্বনি দুটো ভিন্ন সংস্কৃতিতে একদম নতুন একটা চেহারা নেয়। আসুন সেই রহস্যময় জগতের দরজাটা একটু খুলে দেখি। প্রশ্নটা শুনে মনে হতে পারে, আরে এ তো ভারী ভারী কি কথা, কিন্তু একবার ভাবুন তো, ধ্বনি তো সার্বজনীন, তাই না? কিন্তু তাকে কালিতে ফুটিয়ে তোলার ভঙ্গিটাই তো তৈরি করে দেয় এক একটা লিপির নিজস্ব পরিচয়, তার নিজস্ব সুর। শুরু করা যাক। আমাদের এই সুরের যাত্রার একদম প্রথম নোট, প্রথম ধ্বনিটা হলো ও। যে কোনো ভাষারই এটা একটা খুব মৌলিক স্বরবর্ণ। এই যে আমাদের সবার চেনা বাংলা ও, কি সুন্দরের গড়নটা, তাই না? একদম মসৃণ একটা বাঁক, আর মাথার উপর স্পষ্ট একটা মাত্রা, সব মিলিয়ে কেমন একটা গোলগাল সম্পূর্ণ ব্যাপার। ও ধ্বনিটা বাংলায় ঠিক এভাবেই তার রূপ খুঁজে নিয়েছে। কিন্তু এই একই ও ধ্বনি যখন জাপানে পাড়ি দেয়, যখন হিরাগানায় তার নতুন ঠিকানা খুঁজে নেয়, তখন কি হয় দেখুন। পাশাপাশি দুটো অক্ষর, উচ্চারণটা একই, কিন্তু চেহারাটা একদম আলাদা। এই হলো জাপানিজ ও বা ও। এর লেখার ধরনটা খেয়াল করুন। প্রথমে পাশাপাশি একটা টান, তারপর একটা লম্বা বাঁকানো লাইন যেটা নিচে এসে একটা ছোট্ট গিট তৈরি করছে, আর সবশেষে ডান দিকে ছোট্ট একটা আঁচড়। মানে তিনটে আলাদা টানে তৈরি হয়েছে এই অক্ষরটা, একই ধ্বনির কি অন্যরকম একটা প্রকাশ। আচ্ছা, ও এর গল্প তো হলো, এবার চলুন আমাদের যাত্রার পরের স্টেশনে যাই। এবার আমরা দেখব একটা ব্যঞ্জন বর্ণ ককে। দেখব এই ক কি করে বিভিন্ন স্বরবর্ণের সাথে মিলেমিশে একটা আস্ত পরিবার তৈরি করে। তো আমরা এক এক করে দেখব কা, কি, কু, কে আর কো, এ পাঁচটা রূপ। দেখব জাপানি হিরাগানায় এদের প্রত্যেকের চেহারাটা কেমন দাঁড়িয়েছে। আসুন এই সৌন্দর্যটা আবিষ্কার করা যাক। প্রথমেই আসছে কা। বাংলায় যেমন কয়ের সাথে আকার জুড়ে হয় কা, জাপানিতে দেখুন এই হলো কা। লেখার ধরনটা দেখুন, প্রথমে একটা বাঁকানো লম্বা টান, তারপর সেটাকে কেটে দিয়ে আরেকটা টান, আর শেষে ছোট্ট একটা আঁচড়। তিনটে টানে তৈরি, কিন্তু ধ্বনিটা সেই একই, কা। এরপর কি, আমাদের ই কার দিয়ে লেখা কি, আর জাপানি কিটা দেখুন, ওপরে দুটো প্রায় সমান লাইন, আর তারপর নিচ দিয়ে একটা বাঁকানো টান, যেটা শেষে আবার একটু ওপরের দিকে উঠে গেছে। মানে চার চারটে টানে আঁকা হয়েছে এই অক্ষরটা, একদম অন্যরকম একটা ডিজাইন। এবার কু। আরে জাপানি কু অক্ষরটা দেখেছেন? কি অসম্ভব সরল আর কি সুন্দর, এক টানেই শেষ, যেন একটা পাখির ঠোঁট। ওপর থেকে নিচে নেমে আসা একটা মাত্র বাঁক। আমাদের কুয়ের পরিচিত রূপের থেকে কতটা আলাদা ভাবা যায়। আমাদের এই সুরের যাত্রা এগিয়েই চলেছে। পরের স্টপ কে। বাংলায় আমরা একার দিয়ে লিখি, আর জাপানি কে অক্ষরটা দেখুন তো, বেশ একটা অ্যাঙ্গুলার বা কৌণিক ভাব আছে। বাঁদিকে একটা সোজা লাইন, তারপর লম্বা একটা পাশাপাশি টান, আর সব শেষে একটা বাঁকানো রেখা, যেটা দুটোকেই কেটে দিয়েছে। আর এই ক পরিবারের শেষ সদস্য হল কো, আমাদের ওকার দেওয়া কো। আর জাপানি কটা দেখুন, দুটো ঢেউয়ের মতো বাঁকানো লাইন উপর নিচে, কি সহজ, দুটো টানেই না প্রকাশ পেয়েছে একই ধ্বনি। দারুণ, তাই না? আচ্ছা, অনেক তো হলো ধ্বনি নিয়ে কথা, এবার এক কাজ করা যাক। চলুন শব্দ বা উচ্চারণ সব ভুলে যাই, শুধু এদের চেহারাগুলো দেখি, অক্ষর হিসেবে নয়, নিছক শিল্প বা আর্ট হিসেবে। এই ছবিটা একবার দেখুন। একদিকে কিয়ের ওই নরম গোলগাল বাঁকগুলো, আর ঠিক তার পাশেই খের ধারালো কোণওয়ালা চেহারাটা। দুটোই তো কালিতে আঁকা, কিন্তু এদের মেজাজটা দেখুন কত আলাদা। একটা যেন বলছে নম্রতার কথা, আরেকটা দৃঢ়তার। আমরা আমাদের এই ছোট্ট সফরের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে এই যে এত আঁকিবুকি, এত বাঁকানো আর সোজা লাইন দেখলাম, এ থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, এগুলো শুধু অক্ষর নয়, এগুলো আসলে মানুষের মনের ভাব প্রকাশের এক একটা প্রতিধ্বনি, যা কালির মধ্যে আটকা পড়েছে। একদম ঠিক। আজকের পুরো গল্পটার সার কথা কিন্তু এটাই। ধ্বনিটা একই থাকে, কিন্তু তাকে ফুটিয়ে তোলার হাত আর সংস্কৃতি যখন বদলে যায়, তখনই শিল্পের এই অসাধারণ বৈচিত্র্য তৈরি হয়।
তাহলে যাওয়ার আগে আসুন শেষবারের মতো এক নজরে দেখে নিই আমাদের এই যাত্রার ম্যাপটা। এই যে দেখুন, ও থেকে ও, কা থেকে কা, এই সবগুলো জোড়া আমাদের আজকের গল্পটাকে মনে করিয়ে দিচ্ছে। আর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যদি এই কয়েকটা ধ্বনি দুটো আলাদা সংস্কৃতিকে জুড়ে দেওয়ার জন্য একটা সেতু তৈরি করতে পারে, তাহলে ভাবুন তো আমাদের চারপাশে এমন আরও কত সংযোগ লুকিয়ে আছে যা আমরা হয়তো এখনো খেয়ালই করিনি। এই ভাবনাটা নিয়েই আজকের মতো শেষ করছি।